ভীষণ সাড়া পাচ্ছি। আপনারা যখন দেখেছেন, আপনাদের মাধ্যম দিয়ে এটাও দেখা গেছে মানুষ আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। মানুষ তাদের যে অরাজকতা এখান থেকে বেরিয়ে আসতে চাইছে। এই 15 বছরের অপশাসন থেকে সাধারণ মানুষ বেরিয়ে আসতে চাইছে এবং তারা আমাকে যেভাবে আশীর্বাদ করছে যে এক কথা অকল্পনীয়। মানুষ বা সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে মানে বিজেপির প্রতি। এই ধরনের আপনি এলাকায় কতটা প্রভাব ফেলতে পারবেন? না, স্যার তো বিজেপি করাচ্ছে আমার কিন্তু এরকম জানা নেই। এটা ন্যারেটিভ সেট করছে, সেটা হচ্ছে তৃণমূল সরকার। তাদের নিজস্ব কোনো কারণ আছে, ভোট ব্যাংকের ব্যাপার আছে, কিন্তু বিজেপি কোথাও এসআর করছে আমার কিন্তু জানা নেই। আর যারা সংবিধান জানে তারা এই কথা বলবে না। সচেতন নাগরিক কখনো এই কথা বলবে না যে বিজেপি এসআর করাচ্ছে। সংখ্যালঘু ভোটটা আপনি কিরকম টানতে পারেন? আমি এখানে যখন আসছিলাম, এখানে আমার বহু চাচারা বসছিল, আমার বড় ভাইরা ছিল, আমি নমস্কার করছিলাম, সবাই আশীর্বাদ করছে, আমার ভীষণ ভালো লাগলো। সংখ্যাগুরুর কোনো ব্যাপার না। আমি বিজেপির প্রার্থী, আমি এখানে ভরতপুরের সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই। তো ভরতপুরবাসী মানেই হচ্ছে আমি তাদের জন্য তাদের হয়ে আমি সমস্ত উন্নয়নমূলক যে সমস্ত কাজ সমস্ত কিছু করব। তাদের যত অভাব অভিযোগ আমি শুনবো। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই নেই, সংখ্যাগুরুর কোনো ব্যাপার নেই। আপনি যখন প্রথম প্রার্থী হন তখন আমাদের চ্যানেলে এটা আমরা ঘোষণা বা লিখেছিলাম যে বিজেপির প্রার্থী হলেন অনামিকা ঘোষ। সেখানে অনেকেই কমেন্ট করছে যে আপনি নাকি বহিরাগত। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এই কমেন্টটা তো আমার মনে হয় ওই শাসক দল করছে। আজকেও দেখলাম একটা ইন্টারভিউতে। তো আমি বলতে চাই, বাংলা যদি বাংলার মেয়েকেই চায়, মমতা ব্যানার্জি এই কথাটা বলেই তার সমস্ত নেতা কর্মীরা এলাকায় গিয়ে শুধু একটাই স্লোগান দিয়েছিল, বাংলার মেয়েকেই চায়। আমি কি এই বাংলার বাইরে? আমি তো এই বাংলায়, এই মুর্শিদাবাদের মেয়ে, এই ভরতপুরের মেয়ে। তার জন্য বহিরাগত এরকম তকমা যারা ন্যারেটিভ সেট করছে তাদেরকেও আমি প্রশ্ন করতে চাই, বাংলার মেয়েকেই চাই যারা বলছে, তাহলে আমি কি এই বাংলার বাইরে? প্রশ্ন তাদের। নির্বাচনী ইস্তেহার কী নিয়ে সাধারণ মানুষের পাশে যাচ্ছেন, কী সমস্যা নিয়ে যাচ্ছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই ভরতপুর বিধানসভায় যদি দেখা যায়, মেন সমস্যা নেতারা আসে, ভোটের সময় আসে, তারা লোহাদাও ব্রিজ নিয়ে অনেক কথা বলে, মানুষকে অনেক আশ্বাস দেয়। ভোট মিটলে পরেই আমি জানি না কি মধু আছে ওখানটায়, আমার অত জানার বিষয় নেই, কিন্তু আবার চলেও যায়। কিন্তু আমি বলতে চাই যে আমি মধু টধু খুঁজতে চাই না, আমি কিন্তু এই সমস্যা মিটাবো। কারণ সাধারণ মানুষের এই সমস্যাটা মিটাতে পারলে আমি মনে করি যে আমি একজন ভরতপুরবাসীর তাদের সমস্যা মেটালে তারা আমাকে আশীর্বাদ করবে। আমি এটাই বলতে চাই। আর আরেকটা কথা, এখানে মেয়েদের কোনো গার্লস কলেজ নেই, হোস্টেল নেই। তারপর আমি সেদিনকে মাসলাতে গেছিলাম, একজন মা আমাকে বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে, দিদি আমরা 8টার পর বাড়ি থেকে বেরোবো না, এরকম বলেছেন। আপনি বলবেন না তো? তা আপনার মাধ্যম দিয়ে আমি বলতে চাই, ওনাকেও আমি আশ্বস্ত করেছি, আমি ওনাদের আশীর্বাদে যখন জিতে এখানে আসব, সবার প্রথমে এই ভরতপুর বিধানসভার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করব। আর একটা কথা হচ্ছে, এখানকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, স্বাস্থ্য পরিষেবা বিচ্ছিন্ন, অবশ্যই এগুলোর উপর আমি কাজ করব। 2021-এ যখন নির্বাচনে আপনারা দ্বিতীয় স্থানে ছিলেন, তারপরে কোনো বিজেপি নেতাকে ভরতপুর সমস্যা নিয়ে কোনো আন্দোলনে দেখা যায়নি, কি বলবেন? না, আমার তো মনে হয় না, কারণ আমি 1 বছর ধরে এই ভরতপুরে কাজ করছি। আমি বিভিন্ন বিডিও অফিসেও আমি সেখানে এসে আন্দোলন করেছি, থানায়ও করেছি, আমি বিভিন্ন জায়গায় গেছি, হয়তো আপনাদের কাছে পৌঁছায়নি। সেই সব যারা কর্মী বা নেতা আছে, আপনি যখন প্রার্থী হন তাদেরকে কিন্তু আপনার সঙ্গে খুব একটা দেখা যাচ্ছে না। এই কথাটা না, আমি একটু আগে যিনি তৃণমূলে দাঁড়িয়েছেন আমার বড় ভাই, তিনি এই কথাটা বললেন, তো আমি তাদেরকে বললাম এটা একদম ভুল কথা। এটা ভুল কথা। নিজের সমস্যা কি, নিজের ঘরের হাড়ির ভাতটা না দেখে পাড়া প্রতিবেশী পাশের বাড়ির হাড়ির খবর নেওয়াটা ছাড়তে হবে। আমি ভরতপুরের বিজেপি প্রার্থী হওয়ার পর আমার প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা কর্মী সবাই আমার পাশে আছে এবং সবাই অঙ্গীকারবদ্ধ যে এই ভরতপুর বিধানসভা এবার আমরা জিততে চলেছি। বিগত পঞ্চায়েত ভোটে আপনাদের বিজেপি তরফ থেকে কোনো সংখ্যালঘু প্রার্থী দেখা যায়নি, এখন এই বিধানসভা নির্বাচনে কতটা সংখ্যালঘু ভোট আশা করেন? দেখুন, এই রকম আমাদের হচ্ছে দলীয় সিদ্ধান্ত নেয়
ঠিক আছে? সংখ্যালঘু, আমি আবারও বলছি, এই সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলোর মধ্যে বাঁধবেন না, বিশেষ করে আমাকেও বাঁধবেন না, কারণ আমি এখানে মানুষের মন জয় করতে এসেছি, এখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি। তো আমাদের দলীয় সিদ্ধান্তে প্রার্থী আমাদের নির্বাচিত হয়, আমিও সেভাবেই হয়েছি। তো আমি আশাবাদী যে সংখ্যালঘুরাও আমাদের ওপর আস্থা রাখবে, কারণ এই ভরতপুর বিধানসভায় পরিযায়ী শ্রমিকদেরকে লক্ষ্য রাখুন। শুধু মুসলিম ভাইরাও এখানে বাইরে কাজ করতে যাচ্ছে এই বিধানসভা ছেড়ে, এমনটা নয়, হিন্দু ভাইরাও এই বিধানসভায় কাজ করতে যাচ্ছে। আমি এখানে এসে মানে বিধায়িকা হওয়ার পর আমি আমার হিন্দু মুসলিম সমস্ত ভাইদেরকে কর্মসংস্থান করব, যাতে বাইরে গিয়ে তাদেরকে, বাইরের রাজ্যে যাদেরকে কাজ না করতে হয়, এই ভরতপুরেই কর্মসংস্থান হবে। ম্যাডাম, এখনো পর্যন্ত অনেকে অ্যাডজুডিকেশনে আছে, এসআইআর অ্যাডজুডিকেশনে আছে, তাদের ভবিষ্যৎ এখন কোন দিকে? তাদের ভবিষ্যৎ এসআইআর প্রসেসটা সেটা ওটা মানে সংবিধান মেনে হচ্ছে, যেটা হওয়ার সেটাই হবে। আমি সেই নিয়ে বিশেষ কিছু বলতে চাইছি না, কারণ ওটা সংবিধান মেনেই হবে। আমি বিজেপি প্রার্থী, আমি কি বলবো, যেটা হওয়ার সেটাই মানে ভারতীয় আইন অনুযায়ী হবে। যেটা বিচারাধীন আছে সেই ভোটাররা যদি ভোট না দিতে পারে, আপনাদের নির্বাচনে কি কিছু প্রভাব পড়বে? না, আমি এরকম কিছু মনে করছি না। আমার মনে হয় মানে দেশের আইন কানুন নিয়ম শৃঙ্খলা বিধি নিষেধ তাদের মতো চলবে, ভোট ভোটের মতো চলবে, মানুষ মানুষের মতো চলবে। জেতার পক্ষে কতটুকু আশাবাদী? আমি অনেক আশাবাদী, মানে আমি আশাবাদী থেকেও বেশি এই ভরতপুরের মানুষ বেশি আশাবাদী যে তারা এবার জিতবে, তারা আমাকে জিতিয়ে আনবে। আচ্ছা, 2021-এ আপনারা সেকেন্ড পজিশন ছিলেন, এবার কি আপনারা জয়লাভ করবেন? এবার নিশ্চিত এবার বিজেপি জিতবে, পদ্মফুলি এবার ভরতপুরের মাটিতে এবার পদ্মফুলি ফুটবে। প্রথম কাজ আপনার কী হবে জেতার পর? আমি তো বললাম, প্রথম কাজ এইখানে মহিলাদের মানে নিরাপত্তা সুনিশ্চিত হবে। লোহাদাও বীজের যে সমস্যা নেতারা বলে সেই সমস্যা মেটানো, এই যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট যে বিচ্ছিন্ন সেটাকে ঠিক করা, ভরতপুরের বেকারত্ব সমস্যা, যে পরিযায়ী শ্রমিক এখানকার বা বাইরে ভিন্ন রাজ্যে কাজ করছে তাদেরকে ফিরিয়ে আনা, ভরতপুরে কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুর ওপরেই আমি কাজ করব। রেল দপ্তর কেন্দ্র সরকারের, আপনাদের সরকার সেখানে আছে, কিন্তু ভরতপুর এলাকা এবং সালার স্টেশন এটা সেইভাবে পরিষেবা রেলের পাওয়া যায় না। কি বলবেন, তার কি উন্নতি করবে? না, কীরকম পরিষেবা পাওয়া যায় না? যেমন সালার থেকে অনেক ট্রেন কম, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ট্রেন চলে, সালারে অনেক ট্রেন দাঁড়ায় না। এখানে সালার থেকে সরাসরি বেশি ট্রেন হাওড়া এবং শিয়ালদা দিকে যাওয়ার নেই, যে অসুস্থ লোক যেতে পারে না। অনেক ট্রেনে টয়লেট বাথরুম নেই, আপনারা হয়তো অনেকে জানেন যারা এখানকার লোক আছেন। কি ব্যবস্থা করবেন? দেখুন, আমি ওই 1 বছর যখন এই ভরতপুরে কাজ করেছি, আমি কিন্তু ট্রেনেই যাওয়া আসা করেছি। আমি কিন্তু কোথাও দেখিনি যে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ট্রেন আসে। আমি তো উঠতাম হচ্ছে খাগড়া স্টেশনে, আমি তো নেমেই পড়তাম। আর এরকম কোনো ব্যাপার না, আমি ওখানে টয়লেটও পেয়েছি। আর রেলের যে ব্যবস্থা সেটা পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষ দেখছে। রেলের যে উন্নয়ন সেটা গোটা ভারতবর্ষ দেখছে। তো এই ভরতপুর, এই বাংলা তার বাইরে নয়। আচ্ছা, ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী বা ভূমিহীনদের এই যে প্রকল্প, এতে কতটা প্রভাব ফেলবে বলছেন? যুবসাথী বলতে ওই বেকার ভাতা যেটা দিচ্ছে তো? আচ্ছা, এটা আপনার মনে হয় আপনার বাড়িতে যদি কোনো শিক্ষিত ছেলেরা থাকে, ভাইরা থাকে, যারা যোগ্য চাকরি পাওয়ার মতো চাকরি পাবে, তারা দিনরাত পরিশ্রম করছে, বাবা মারা একবেলা খায় দুবেলা খায় না, চোখে স্বপ্ন দেখে যে আমার ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করিয়ে তারা চাকরি পাবে, আজকে চাকরি পাচ্ছে না। মমতা ব্যানার্জি কী করছে? তাদের অ্যাকাউন্টে 1,500 টাকা দিয়ে দিচ্ছে। চাকরি নয়, মমতা ব্যানার্জি বলেছিল কি ক্ষমতায় আসার ডবল চাকরি হয়। আরে ডবল চাকরির কথা ছেড়ে দিন, যোগ্যদেরকে অন্তত একটা করে তো চাকরি দিক। তাই বলতে চাই, মমতা ব্যানার্জি এবার জবাব পাবে। এই যুবকরাই মমতা ব্যানার্জিকে এবার দেখিয়ে দেবে, তাড়িয়ে দেবে মমতা ব্যানার্জিকে।